গুড মর্নিং। কেমন আছেন আপনারা? যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি প্রত্যেকে ভীষণ ভালো আছেন, ভীষণ আনন্দে আছেন, সুস্থ আছেন। আমি কিন্তু ভালো নেই। রাধা বান্ধবীর ইচ্ছেতে আমার পরিবার সুস্থ, কিন্তু আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম, যে কারণেই ভিডিওটা আমার দিতে একটু লেট হলো। ভিডিওটা করেছিলাম গত রবিবার, কিন্তু আমি এডিটিং বসবো যে ঘাড় তুলে উঠতেই পারছিলাম না, এতটাই জ্বর, এডিটিং করতেই পারছিলাম না। একটু সুস্থ হতে আজ হঠাৎ মনে হলো যে একটু ভিডিওটা এডিটিং করি। অমনি বসে পড়লাম। হাজব্যান্ড গেছে টিউশন, মানে আমার স্কুলে আর কি, পুয়াবাগান স্কুলে। তো সেই ফাঁকে আমি ভাবলাম যে আমার কিন্তু ভয়েসটা দিয়েই দিই। তো দেখুন, এখন হয়তো গলা শুনে বুঝতেই পারছেন আমার সেরকমভাবে আমি এখনও সুস্থ হইনি। সমস্ত ক্লাস অফ আছে, এক সপ্তাহ ধরে বাড়িতে রেস্ট নিচ্ছি, কিন্তু বাড়িতে কি আর সেরকম রেস্ট হয়? তো 3 দিন তো আমি মাথা তুলে উঠতে পারছিলাম না। 3 দিন রেস্টই বলুন আর শরীর খারাপই বলুন, শুয়েই ছিলাম বিছানাতে। তারপর থেকে কিন্তু আমার এই 4 দিনের দিন থেকে টুকটাক কাজ করছি, এবং বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করতে পারছি না। বসে বসে যতটুকু এই কাপড় জামা পাট করা, তারপরে এই বিছানাটা একটু পরিষ্কার করা, এসব করছিলাম। তাতেও কিন্তু হাজব্যান্ড বলছিল, এত সব করবে না, তোমার মাথা ঘুরিয়ে গেলে আবার মুশকিল হয়ে যায়। আমার আবার এই একটা সমস্যা আছে, যে কোনো রোগ হলেই কিন্তু আমি কিন্তু নিয়ে রাখতে পারি না শরীরের মধ্যে। মানে সাথে সাথেই আমার একটা বড় কিছু ঘটনা ঘটে যায়, হয় আমি সেন্সলেস হয়ে যাই, নয় মাথা ঘুরে পড়ে যাই। এরকম একটা প্রবলেম হয় যে কোনো রোগের ক্ষেত্রে, তাতে সামান্য সর্দি জ্বর হোক আর একটু সামান্য মাথা ব্যথাই হোক না কেন। তো রবিবার একটা আমার কাজের দিন ছিল, ভীষণ ব্যস্ততার দিন। সেদিনটা প্রচুর ক্লাস থাকে, কিন্তু এই রবিবারটা কী ছিল, মানে 21শে জুন যেটা ছিল, সেই রবিবারে আমার কিন্তু চণ্ডীগড় সেন্টারে এক্সাম ছিল। তাই আমি অনেকটাই সকাল উঠেছিলাম, প্রায় ভোর 4:30 নাগাদ, কারণ আমার অনেকটা কাজ ছিল। বিকেলবেলাতে আবার মানে গেস্ট আসার, বাড়িতে অনেকগুলো গেস্ট আসার কথা ছিল। তো সেই কারণে সকাল থেকে তার মানে তোড়জোড় চলছিল। একটু ঘরটাকে, রুমটাকে সাফ সুতরা করে পর আমি কিন্তু তাড়াতাড়ি করে অনেক সকাল উঠে পড়ে কাজগুলো সেরে নিয়েছিলাম। বাসি ঘরটাকে ঝাড় দিয়ে দিলাম। তারপরে তো আবার রান্না বান্নার ব্যাপার আছে, তো সেগুলোকে সকালের রান্না, রাতের রান্না একদম করে রেখে দিয়েছিলাম, একই সাথে করে নিয়েছিলাম। কেননা যেহেতু আমার এক্সাম ছিল, আমাদের বাচ্চাদের এক্সাম ছিল, তো ওই 12টার থেকে ছিল। তো সেই কারণের জন্য 12টার মধ্যে আমার যদি সমস্ত কাজ না হয়, আবার বিকেলে আমি ফিরবো কখন ঠিক ছিল না। বিকেলে আবার গেস্ট চলে আসলে পর তো আবার ভীষণ অসুবিধে। সেই কারোর জন্য সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই আগে বাসি ঘর ঝাড় দিয়ে সমস্ত রুম ক্লিন করে পর আমি কিন্তু রান্নাবান্নাটা সেরে একদম পুরো রাতের রান্না সেরে তাদের জন্য কি খাওয়ানো হবে সেই সকল, বিকালের একদম নাস্তা সেরকম কিছু একটা টিফিন টাইপের বানানোর হালকা রেডি করেছিলাম, পুরো রেডি করিনি। করে পর কিন্তু আমি কিন্তু স্নান টান করে পুজো টুজো করে বেরিয়ে গেছি। আর ভাবলাম যে এসে পর আমি বেড কভারগুলো আর পর্দাগুলো চেঞ্জ করে দেব। তো সেরকমভাবেই সেই রুলসেই আমি চলেছিলাম, কারণ যদি আমি সেই সময় করতাম সকালবেলায় এতগুলো কাজ একসাথে সম্ভব হতো না। আর তাছাড়া আমার হাজব্যান্ড বলেছিল যে আজকে যেহেতু আমার এমনিতে রবিবারে এত বেশি চাপ থাকে না, কেননা আমি টিউশন শুধু যাই, শুধু ওইটুকুর ব্যস্ততা থাকে, বাড়ির কোনো কাজ করতে হয় না, যেহেতু আমি বাড়িতে ছিলাম। সেজন্য ও বললো যে ফ্রিজের বাস্কেটটা তুমি পরিষ্কার করে যা আছে সবজিগুলো বার করে তুমি করিয়ে দাও, সবগুলো করে দাও। মানে কেননা ও ঠিক মিলিয়ে গুছিয়ে কিন্তু সবজি বানাতে পারে না। ও একদম বলে দেবো ওকে যে তুমি আজকে চিকেন বানাবে, তুমি আজকে পটল আলু দিয়ে মাছ বানাবে, এইভাবে হলে পরে ও পারে। কিন্তু গুছিয়ে যে কোনটা নেই তার মধ্যেই যেটুকু আছে সেটা দিয়ে কিছু করে দেবো, এটাও পারে না। তাই আমাকে বললো অল্প স্বল্প যে সবজিগুলো আছে তুমি বের করে ওই সবজিগুলো করে দাও, আর আমি আজকে সবজি নিয়ে আসছি, সেগুলো তুমি আবার বাস্কেটে ভরে দেবে, মানে পরের দিনের জন্য। মানে আমাদের এক সপ্তাহের বাজার একদিনেই হয়, অনেকটা বাজার করে। কেননা ওপরেও এমনিতে আমাদের ছেলের সংখ্যা তো 12 জন, তাহলে সেই 12 জন তারা আমার কাছে সকাল দুপুর সন্ধে মানে রাত্রি 3 বেলায় খায়। হ্যাঁ, তাদের একটা অনেকটাই আমাদের সবজি লাগে আর কি। তার মধ্যে অনেকটা সবজি ছিল। তো বললো কি, আমি একদিনও তার এত সবজি করা যাবে না, বাস্কেট খালি কি করে করব, তুমি অল্প স্বল্প নিয়ে আসো।
যাই হোক, অল্প স্বল্পের মধ্যে দেখুন কত কী নিয়ে এসছে, সেগুলো আমি আবার সব কটাই গুছিয়ে রাখছি। কারণ আমি এমনিতেই সবজি কিন্তু একটু ধুয়ে তারপরে কিন্তু একটু হালকা জল ঝরিয়ে নিয়ে তারপরে কিন্তু বাস্কেটে রাখি, কিন্তু সেদিনে একদম সময় ছিল না, তাই কি করেছি যে ওই না ধোয়া অবস্থাতেই আমি সবজিগুলো রেখে দিয়েছি। ভেবেছিলাম যে পরে সময় করে কিন্তু আমি আবার এটা ধুয়ে রাখবো। যে কোনো কাজের ক্ষেত্রেই আমার হাজবেন্ড কিন্তু আমাকে ভীষণভাবে হেল্প করে। এমনটা নয় যে আমি মেয়ে ছেলে, আমি বউ বাড়ির, আমাকেই সব কাজ করতে হবে। আমার শরীর খারাপ হোক, চাহে আমার অন্য কাজ থাকুক, আমি তবু কিন্তু আমাকেই সব করতে হবে সংসারের কাজ, এমনটা আমাদের ফ্যামিলিতে কেউই নয়। শুধু আমার ছেলে একটু কুঁড়ে, এই যা ভীষণ অলস, ওকে একবার বললে পর শোনে না, কিন্তু করে না এমনটা নয়। আর আসলে ও এখানে থাকেই বা কতটুকু, ওর তো পড়াশুনো আছে, দুর্গাপুরে থাকে, তার ওর মাছের ব্যবসা আছে, এগুলো সব ও নিজেই সামলায়, ওগুলোতে আমাদেরকে দেখতে হয় না। সেই কারণের জন্য ওকে আমি চাপ দিই না, যতটুকু সময় পাই ছেলেটা আমার গিটার বাজায়, তো সেই কারণের জন্য ওকে আর প্রেশার দিই না। আমি, পিসিমণি, আমার হাজবেন্ড তিনজন মিলেই সমস্ত ব্যবসা এবং বাড়ির সব কাজ আমরা গুছিয়ে নিই, সেরে নিই আর কি। আর এই যে দেখুন, যদি আমার হাজব্যান্ডকে আমি বলে দিই তুমি এই এই সবজি আনবে, ও কিন্তু ঠিক আনবে। কিন্তু ওকে যদি আমি সবজির কথা না বলি, আমি যে সবজি আনবে শুধু যদি এটাই বলে দিই, কোনো নাম উল্লেখ না করি, তাহলে ও এমন সবজি আনবে মানে পাগল করার মতো। একই সবজি দেখবো অনেকটা করে নিয়ে চলে এসছে, তার সাথে ম্যাচিং কোনো সবজি নেই। হয়তো আমি পুঁই আনতে বলেছি, ও পুঁই শাক নিয়ে আসবে এতখানি, ওইটার সাথে যে কী দিয়ে করব সেটা আনবে না আর। তার জন্য ওকে আমি সব অল্প অল্প করে আমি বলে পর ওকে আমি সেদিনে বাজারটা করিয়েছিলাম বলে কিন্তু খুব সুন্দর বাজার করেছে। এই জন্য মাঝে মাঝে ও আমাকে বলে যে তুমি আমার সাথে বাজারে চলো, যেয়ে পড়া। আর আমার ঠিক লাগে না, কেমনই যেন লাগে জানেন, যে আমি সবজি বাজারে যেতে পারি না, কেমনই লাগে। মানে আমি অতক্ষণ ধরে ওই আমার হাজব্যান্ড কী করে, দর দাম কিছুই এ সকল করে না, এমনিই নিয়ে নেয়। আর আমিও ঠিক এটা পছন্দ করি না, দর করা দাম করা, কিন্তু অন্য কেউ যখন করে না আমার তখন কষ্ট লাগে। আহা বেচারা, বলুন তো দরদাম করে কি হবে, কতটুকুই আর তার বাঁচবে সারা জীবনে। একটা মানুষ যদি 60 বছর বাঁচে, খুব জোর বার্গেনিং করে হয়তো জীবনে 2 লক্ষ টাকা জমাতে পারবে, তো ইনকাম করে নেব না হয় 4 লক্ষ টাকা, অন্যের কেন আমি বার্গেনিং করে কেন টাকাটা নেব, এরকম মনে হয়। তবে কিছু কিছু জায়গা ক্ষেত্র থেকে থাকে যেখানে কিন্তু অনেক বেশি হাই রেট বলে কোনো জিনিসের, তখন একটু দরদাম করতে হয় আর কি। যে কোনো গরু হয়তো এসে পর সবজির দোকানে হয়তো সবজি খেতে যাচ্ছে, তখন দেখবো জল ঝিকে দিল, গরুটাকে খেতে দিল না। হ্যাঁ, জানি ওদের লস হবে, তখন আমার মনে হয় ওদের কাছ থেকে সবজিটা কিনে গরুকে দিয়ে দিই। তো এরকম করলে পর অনেকে আমাকে বলে আদিক্ষেতা করছি। কোনো মুরগিকে হয়তো আমি একটু, মুরগির একটা দোকানে আমি মুরগিগুলোকে একটু ভালোবাসছি, তখন তারা বলবে কি ভীষণ ঢং। যাই হোক, এটা আবার বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি মেয়েরাই মেয়েদেরকে বলে, কিন্তু ইদানিং এখন দেখছি চেঞ্জ হয়ে গেছে। ছেলেরা দেখছি আবার মেয়েদেরকে একটুও সহ্য করতে পারে না, যদি কোনো ছেলের সাথে মেয়েরা একটু মানে ভালোভাবে কথা বলে তবে সেই মেয়েটা ভালো, আর নচেত কিন্তু আমি দেখেছি সেই মেয়েটা খারাপ, তার নজরের দোষ আছে, তার চোখের দোষ, এই হেন তেন বিভিন্ন রকম কথাবার্তা আর কি। তাই বেরোলে, যেহেতু বাড়িতে আমার অনেকগুলো পোষ্য আছে, তো এমনিতেই নর্মালি কি হয়, রাস্তার অনেকগুলো কিন্তু ডগি আমার পেছন পেছন আসে, আমার গায়ে উঠে পড়ে, এটা অনেকের কিন্তু খারাপ লাগে। এই কারণের জন্য আমার বাজার আমি যেতে চাই না, সবজির বাজারটা আমি যেতে চাই না। সেই কারণের জন্য অনেকবার ও আমাকে বলে চলো একটু মাছ তোমার পছন্দ মতো নিয়ে আসি। তো আমার হাজব্যান্ডের যা পছন্দ এক রকমের তো নয়, উনি মাছ নিয়ে আসবেন 2 রকম 3 রকম। এবং সবথেকে বেশি বিরক্তিকর একটা জিনিস কি লাগে জানেন, প্রত্যেকটা দিনই মাছ আনতে যদি হয়তো বললো যে আমি সকালে মাছ নিয়ে আসছি, কিছু না কিছু কাজ করবে, কিছু না কিছু হয়তো স্কুলের কাজ, কেউ ফোন করছে হয়তো, হ্যাঁ এই সকল কাজ, হয়তো ল্যাপটপে বসেছে, যে কোনো কিছু করতে করতে এত লেট করবে, মাছের বাজার করে নিয়ে আসবে 12:30 1টার সময়। বলুন তো রান্না কখন করব? এবং একরকম নয় কিন্তু 2-3 রকম মাছ হবে, এটি আমার একটু সমস্যা লাগে। আচ্ছা, তো আপনারাই বলুন, সারাদিনে সব রকম কাজ শেষ করে যখন রান্নাবান্না কমপ্লিট করে গ্যাস মুছে আমি যখন এবার স্নানে যাব, তখন হাজব্যান্ড যদি 3 রকমের মাছ নিয়ে আসে করতে বলে, ভালো লাগে কারুর? আমি হয়তো কোনো দিন কলেজ গেছি, আমার তো কলেজ সব দিন না, মাসে 8টা ক্লাস, কলেজ থেকে এসে দেখি আমার জন্য কিছু হয়তো কাজ কিছু ফেলে রেখে দিয়েছে। কাজ মানে কি, হয়তো মানে রান্নার কিছু, তুমি আজকে এই রেসিপিটা বানাও,
তখন কিন্তু ভীষণ বিরক্তি লাগে, করতে মন একদম যায় না, কিন্তু ওর ভালোবাসার জন্য না আমি সব পারি করতে। ও এমনই একটা মানুষ, ও আমাকে প্রেশার দেবে না, এত সুন্দর করে আমাকে বলবে যেটার কারণে আমার মনে হবে না করেই ফেলি। আর আমার ছেলে ওরকমই না, মা এটা কিন্তু বানাবে, এটা বানাতেই হবে, তোমাকেই বানাতে হবে। ও আবার বাইরের কিচ্ছু খায় না, যা টেস্ট লাগবে, যেটার মুখে লাগবে, হয়তো বাইরে কিছু খেয়ে এসছে, কোনো দিন হয়তো খেয়েছে, সেটা আর কিন্তু দ্বিতীয়বার বাইরে খাবে না, ওটা মাকে নইলে বাবাকে বানাতে হবে। তো সবজিগুলো যখন গোছাচ্ছিলাম তখন আমার পায়ের কাছে এসে পিক্সি, কিটি, চিটি সবাই কি করছে না ভীষণ বিরক্তি করছে খাবারের জন্য, তার সাথে আমার জোরো বেটাও। তো সেই কারণের জন্য ভাবলাম ওদেরকে খালি খাবারটা দিয়ে দিই। জেসি একটু মানে রুমে আছে, এসি রুমে, ও তো এসি থেকে বেরোয় না। হ্যাঁ, তো সেই কারণের জন্য ও না দেখলে খেতে চাইবে না। ওকে যদি আবার খুব মানে আদর যত্ন করে ওকে দুপুরবেলায় পিসিমণি এসে বসে থেকে খাওয়াতে হবে, তবে সে খাবে। তাহলে আমি দেখলাম এতটা তো আমার সময় নেই, তাহলে আমি পিক্সি দিকে শুধু খাবারটা দিয়ে দিই আর জোরোকে দিয়ে দিলাম। ওরা যখন খায় না, বিশ্বাস করবেন না, মনটা যেন ভীষণ ভরে যায়, এত আনন্দ লাগে বলার নেই। মানে ওদের খাওয়া দেখে ওরা যখন পুরো ভাতটা কমপ্লিট করে না, পুরো খেয়ে নেয়, তখন আরও বেশি আনন্দ লাগে। মনে হয় যে আমার রোজগার করা, আমার হাজব্যান্ডের রোজগার করা সার্থক। কেননা ওরা সুন্দরভাবে খাচ্ছে। আর যেদিনে চিকেন থাকে না বা মাছ থাকে না, দুধ দিয়ে দেওয়া হয়, সেদিনে সবাই মুখ সটকে কোন দিকে যেন পালিয়ে যায়। সবকটা কাজ সারতে সারতে বেজে গেল 8টা। তো 8টার সময় ওদেরকে দেখলেন ভাত দিয়ে দিলাম। এটা কিন্তু দিই না অন্য দিন দিই 10:30 থেকে 11টা। আমরা যখনই উঠি ঘুম থেকে অনেকটা সকালেই উঠে যায়, ভোরবেলাতে। আমরা যদি 4টায় উঠি ওরা 4টায় ওঠে, আমরা যদি 7টায় 8টায় উঠি তাই ওঠে। তো সকালবেলা ওদেরকে ডগ ফুড, ক্যাট ফুড দেওয়া হয়, তারপর 10টা থেকে 11টার মধ্যে ওদেরকে অল্প ভাত দেওয়া হয়। তো সেদিনে কি হয়েছিল না, আমার একটু তাড়াতাড়ি ছিল বলে রাতে যে ভাত বানানো ছিল ওদের জন্য, কুকারে ভাত বানানো হয়েছিল, সেটাই গরম জল করে একটু ঢেলে মাছ ভাজা দিয়ে ওদেরকে ভাতটা একটু জলদিই দিয়ে দিয়েছিলাম। যাই হোক, শনি রবিবারে তো সেরকম আমাদের ওপরে কেউ থাকে না বলে ব্রেকফাস্টের অত ঝামেলা থাকে না। তাই হাজব্যান্ড ইডলি নিয়ে এসেছিলো আমার জন্য, ছেলের জন্য। হ্যাঁ, আর ও নিজে খেয়ে এসেছিল। তাই আমরা কি করলাম, সাথে হাতে কিন্তু বসে গেলাম খেতে, কারণ আমাকে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে রান্না কমপ্লিট করে কিন্তু স্নান করে পুজো করে বেরোতে হবে। আমাকে 11টার সময় বেরোলে তবেই কিন্তু আমি 11:30 পৌনে 12টার মধ্যে ওখানে ইন করতে হবে। আমার কাছেই অ্যাডমিট আছে ওদের, তাই সেই জন্য জলদি করে কিন্তু আমি রেডি করার জন্য কিন্তু আমি রাতে সবজিটা কেটেই অলরেডি রেখে দিয়ে গেছিলাম। তো সেই কারণে রাতে সবজি কাটছিলাম। আর তার পরের দিনেরও কিছু ছিল, যেহেতু হাজব্যান্ড বলেছিল বাস্কেট ফাঁকা করতে, তাই আমি সব সবজিগুলো, পুরনো সবজিগুলো সবগুলো কিন্তু কেটে নিচ্ছি। এরপর স্নান টান করে আমি চলে গেছিলাম কিন্তু জুনবেদিয়ার ওইখানে আর কি, হ্যাঁ, তাজ বেঙ্গল বলে একটা হোটেল আছে, সেখানে কিন্তু আমাদের পুরো 5 জন মাস্টারমশাইরা আমরা ওই হোটেলটা বুক করেছিলাম আমাদের এক্সামের জন্য। তো এক্সামিনার তো 2 দিন আগেই চলে এসেছিলো, কারণ 580 জন ক্যান্ডিডেট ছিল টোটাল আমাদের 5 জন স্যারের। ওই নাচ ফাচ ছিল, তো নাচে তো অনেক ক্যান্ডিডেট, সেই কারণের জন্য 2 দিন ব্যাপী হয়েই গেছে। সেদিনে আমার কিন্তু ডিউটি ছিল না, ডিউটি পড়েছে আমার সানডে। তো এই যে দেখুন, তাড়াতাড়ি করে সবজি কেটে স্নান টান করে, আমার তো রান্না তো আগেই কমপ্লিট হয়ে গেল, আমার মানে অফলাইনে আমি রান্নাটা করে নিয়েছি, তারপরে সবজি কাটতে চলে এসেছি। দেখুন, যাই হোক, ভিডিওটা আর বেশি দূর পর্যন্ত বাড়াচ্ছি না। আমাদের সব মাস্টারমশাইরা, আমার নিজের যে ছোটোবেলায় যে আমার গুরুদেব গৌরীশঙ্কর রায় চৌধুরী, হ্যাঁ, তাদের সবার সাথে একটু ছবি, আমার বাচ্চাগুলোর সাথে একটু ছবি তুলে নিলাম। হ্যাঁ, তো আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ব্লগের ভালো এবং মন্দ দিক দুটোই জানাবেন। ভালো থাকাটা খুব জরুরি, অনেক ভালো থাকুন। আপনাদের সাথে গল্প আমার আবারও হবে আগে, কোনো দিনই গল্প শেষ হবে না, গল্পের কোনো শেষ নেই। অনেক ভালো থাকুন আপনারা। জানি না কতটা পেরে উঠবো, তবে নেক্সট ভিডিও একটু তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করব। ভালো থাকুন, অনেক ভালো থাকুন। আপনাদের সাথে গল্প আমার আবারও হবে আগে।